বিসমিল্লাহির রহমানির রহিম। রিসার্চ ডিজাইন নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত এবং খোলামেলা আলোচনা করব, কথা বলবো। আমরা বুঝবো যে একটা রিসার্চের ডিজাইন কিভাবে করতে হয়। তো তার আগে আমরা একটু জেনে নিব যে সেটা হচ্ছে রিসার্চ কি। আমরা যে ডিজাইনটাই করব, আমাদের উদ্দেশ্য হতে হবে যে এই রিসার্চের মধ্যে আমি নতুন কোনো ইনফরমেশান অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ এখানে আমি নতুন কোনো ইনফরমেশান, তথ্য হতে পারে বা তথ্য হতে পারে বা অ্যাপ্লিকেশন হতে পারে, এমন কোনো জিনিস আমি এখানে নতুন করে অ্যাড করব। যদি এরকম অ্যাড করার মতো কোনো কিছু তৈরি করা যায়, ডিজাইন করা যায়, তবে সেটা হবে একটি রিসার্চ বা রিসার্চ ডিজাইন। এখন এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস, আমরা জানি। তাই আমরা সরাসরি একটি উদাহরণ দিয়ে যদি আমরা এটাকে ব্যাখ্যা করি, আমি ন্যাচারাল প্রোডাক্টসের উদাহরণ দিয়ে বলছি। বাংলাদেশে ন্যাচারাল প্রোডাক্টস নিয়ে প্রচুর কাজ হয়, সেই জন্য আমি এটাকে উদাহরণ হিসেবে নিচ্ছি। ধরা যাক আপনি জানতে চাচ্ছেন যে আপনার চারপাশে এই একটা প্ল্যান্ট আছে অথবা এই একটা অ্যানিম্যাল সোর্স আছে, কিন্তু হয়তো আমাদের জানা নাই যে এই প্ল্যান্ট বা প্ল্যান্ট এক্সট্র্যাক্ট কী কাজে লাগে বা কী কাজে লাগতে পারে। আমি খুব সহজে উদাহরণ দিয়ে যদি বলি, ধরা যাক আপনি তুলসী পাতা নিয়ে কাজ করছেন, যে তুলসী যে এক্সট্র্যাক্ট, তুলসীর যে নির্যাস, সেটার যথেষ্ট অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি নিয়ে আর কাজ করার মতো কিছু নেই। কিন্তু এমন হতে পারে যে আপনি দেখলেন যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টির মধ্যে আপনি লিস্ট করে ফাইন্ড আউট করলেন যে এই 10টা ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে তুলসী কাজ করে, আপনি প্রমাণ পেয়েছেন রিসার্চে। কিন্তু আপনি এরকম আরও 10টা ব্যাকটেরিয়া আপনার সংগ্রহে আছে বা আপনি জানেন, যেগুলোর অ্যাগেনস্টে তুলসী কাজ করে কিনা আপনার জানা নেই, মানে রিসার্চের এই ধরনের কোনো প্রমাণ নেই। সেটিকে নিয়ে তাহলে আপনি তুলসীর এক্সট্রাক্ট নিয়ে আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি স্টাডি করতে পারেন। অথবা দেখা গেল যে আপনার জানা এবং আপনার কাছে অ্যাভেলেবল সকল ব্যাকটেরিয়ার এগেনস্টে তুলসীর স্টাডি অলরেডি করা হয়ে গেছে, কিন্তু আপনি লিটারেচার স্টাডি করে তুলসীর কোনো অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি পান নাই, মানে ফাঙ্গাসের এগেনস্টে সে কাজ করে এই ধরনের কোনো প্রমাণ আপনি পাননি। তাহলে আপনি তুলসীর অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি নিয়ে কাজ করতে পারেন। অনুরূপভাবে দেখলেন যে ফাঙ্গাসের এগেনস্টে 15টা ফাঙ্গাসের এগেনস্টে তুলসী কাজ করে, এর বাহিরে আরও হয়তো 10টা ফাঙ্গাস আপনার কালেকশানে আছে বা আপনার নলেজে আছে, কিন্তু আপনার জানা নাই এই 10 রিমেইনিং ফানজাই, এগুলো নিয়ে কোনো রিসার্চ ডাটা নেই। তা আপনি বাকি 10টা ফাঙ্গাসের যে স্পিসিস, সেগুলো নিয়ে আপনি অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি স্টাডি করতে পারেন। তাহলে এভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল হতে পারে, অ্যান্টিফাঙ্গাল হতে পারে, অ্যান্টি কার্সিনোজেনিক হতে পারে, অ্যান্টি ইনফ্লামেটরি হতে পারে, অ্যান্টি ডায়াবেটিক হতে পারে, অ্যান্টি ক্যান্সার হতে পারে। এইভাবে আপনি বিভিন্ন ফিল্ডে এর এক্সট্রাক্ট নিয়ে আপনি স্টাডি করতে পারেন। তবে অবশ্যই আগে নিশ্চিত হতে হবে যে আপনি যে স্টাডিটার প্ল্যান করছেন, এই স্টাডিটা আদৌ হয়েছে কিনা। আবার এখন ধরেন যে আপনি চিন্তা করলেন যে হ্যাঁ, আমার ইচ্ছা হলো যে তুলসীর আমি অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে কিনা আমি দেখব। এখন আমি যে স্টাডিটা করব, হ্যাঁ, ধরা যাক আপনি এই অ্যান্টিভাইরাল প্রপার্টি স্টাডি করবেন। এখন অ্যান্টিভাইরাল প্রপার্টি স্টাডি করতে যে আপনি হিসেব করে দেখা গেল যে এটা করতে যে আপনার 5 লক্ষ টাকা খরচ হবে। এখন আপনি এই খরচটা করবেন রিসার্চে, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। কিন্তু তার আগে আপনাকে এটা এনশিওর করতে হবে যে তুলসীর মধ্যে কি আসলে এমন কোনো কেমিক্যাল কম্পাউন্ড আছে যেটা অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করতে পারে। দেখা গেল যে আপনি পেলেন যে তুলসীর মধ্যে এ, বি, সি, ডি, ই, এই 5টা কম্পাউন্ডের মধ্যে সি কম্পাউন্ডটা, এই সি নাম্বার যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডের অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে। তাহলে আপনি তুলসীর এক্সট্রাক্ট নিয়ে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি স্টাডি করতে পারেন। কিন্তু তুলসীর যে সকল এক্সট্রাক্টে যে সকল কেমিক্যাল কম্পাউন্ড আছে, এই কেমিক্যাল কম্পাউন্ডের কোনোটারই আপনার অ্যান্টি ক্যান্সার প্রপার্টি থাকার মতো কোনো বৈশিষ্ট্য নাই। সেই ক্ষেত্রে এটার হাইপোথিসিস এবং এটার যে প্রসপেক্ট,
এটা খুব লো, এটা কার্যকারিতা হওয়ার সম্ভাবনা খুব কম। তো তার জন্য আপনার দরকার হচ্ছে একটা স্ট্রং হাইপোথিসিস। এখন সেই হাইপোথিসিসটা আপনার ডিপেন্ড করবে এর ব্যাকগ্রাউন্ড স্টাডির উপরে। তাহলে এভাবে আমি নতুন একটা রিসার্চ ফিল্ড আমি ডিফাইন করে দেন আমি রিসার্চ ডিজাইনটা আমি করব। তাহলে একটা গেল ন্যাচারাল এক্সট্রাক্ট নিয়ে। আবার হতে পারে যদি আপনি ল্যাবে সিনথেসিস নিয়ে কাজ করেন, তো তাহলে সেই ক্ষেত্রে আপনার রিসার্চ ডিজাইনটা কেমন হবে? তাহলে সিনথেসিস ল্যাবের জন্য একটু ভিন্ন হবে। ধরা যাক আপনি আয়রন অক্সাইডের ন্যানো পার্টিকেল ল্যাবে তৈরি করলেন। এখন আপনি দেখলেন যে আয়রন অক্সাইডের ন্যানো পার্টিকেলের সুপার ম্যাগনেটিক প্রপার্টি আছে। তাহলে আপনি ডিজাইন করতে পারেন যে সুপার ম্যাগনেট কী কী কাজে লাগে। ওকে, সুপার ম্যাগনেট এই কাজে লাগে, তাহলে ওই অ্যাপ্লিকেশানগুলো জন্যে আপনি আয়রন অক্সাইডের ন্যানো পার্টিকেলকে ইউজ করতে পারেন। হ্যাঁ, সুপার ম্যাগনেটিক প্রপার্টি থাকার কারণে বা আয়রন অক্সাইড ডাইডিগ্রেডেশনে কাজ করতে পারে, তার মধ্যে ম্যাগনেটিক পার্টিকেল বা আয়রন অক্সাইডের পার্টিকেলের মধ্যে সেই ডাইডিগ্রেডেশন ক্যাপাসিটি আছে, এগুলো রিসার্চ স্টাডি দ্বারা প্রমাণিত। তাহলে স্পেসিফিক আপনি যে আয়রন ন্যানো পার্টিকেলটা তৈরি করলেন, এই আয়রন ন্যানো পার্টিকেল ডাইডিগ্রেডেশনে কাজ করে কিনা আপনি যাচাই করতে পারেন। অথবা আপনি লিটারেচারে আপনি স্টাডি করে পেলেন সে ফর আয়রন অক্সাইড ন্যানো পার্টিকেল অ্যানায়নিক ডাইয়ের জন্য ভালো কাজ করে। এখন অ্যানায়নিক ডাই আপনার কাছে 5টা অ্যানায়নিক ডাইয়ের লিস্ট আছে। তার মধ্যে আপনি দেখলেন যে অলরেডি 4টা অ্যানায়নিক ডাইয়ের এগেনস্টে আয়রন অক্সাইড ন্যানো পার্টিকেলের স্টাডি প্রুভড, কিন্তু পঞ্চমটির ক্ষেত্রে তেমন কোনো রিসার্চ স্টাডি নেই। সেই ক্ষেত্রে আপনি পঞ্চমটি নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনি চিন্তা করলেন যে ওকে, আয়রন অক্সাইড যদি ডাইডিগ্রেডেশনে কাজ করে তাহলে কপার অক্সাইড কাজ করতে পারে কিনা, নিকেল অক্সাইড কাজ করতে পারে কিনা। হ্যাঁ, তার আগে দেখতে হবে যে নিকেল অক্সাইডের ফিজিওলজিক্যাল প্রপার্টি কী, তার কেমিক্যাল প্রপার্টি কী, তার স্ট্রাকচারের মধ্যে ডাইডিগ্রেডেশন করার মতো তার প্রপার্টিজ আছে কিনা। যদি থাকে তাহলে সেটি নিয়ে আপনি ডাইডিগ্রেডেশন ডিজাইন করতে পারেন। তাহলে এখানে আপনার দুটো ডাইমেনশন ওপেন হলো, সেটা হচ্ছে নতুন একটা পার্টিকেল সিনথেসিস করা এবং তার জন্য নতুন আরেকটি অ্যাপ্লিকেশন দেখা। আরেকটা লাস্ট উদাহরণ দিচ্ছি যেটা আমার মাস্টার্সের স্টাডিতে ছিল। সাপোজ সেখানে আমরা ম্যারিন ফিশ নিয়ে কাজ করেছিলাম। ম্যারিন ফিশের যে লিপিড, সেই লিপিড কী কাজে লাগে। এখন দেখা গেল যে আমরা জানি যে লিপিডের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট থাকে। হ্যাঁ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, মেরিন লিপিডের মধ্যে কমনলি থাকে। এখন যেহেতু ওই লিপিড বা ওই ফিশ সে মেরিন এনভায়রনমেন্টে সার্ভাইভ করছে, তাহলে তার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি এগুলো থাকতে পারে। দ্যার ইজ এ হাইপোথিসিস আর সাম রিসার্চ ব্যাকগ্রাউন্ড স্টাডিজ। তাহলে কিন্তু আপনার জানা নাই যে আপনি হয়তো জানেন যে ইলিশ মাছের তেল এর ভালো অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে, অ্যান্টিবায়োটিক প্রপার্টি আছে, কিন্তু আমরা যখন স্টাডি করেছিলাম তখন আমরা হাউস পাতা যে মাছ, ডেসিয়াটিস ব্যানিটি, এটা নিয়ে আমরা কাজ করেছিলাম। তো এখন ওই মাছের যে লিভার, তার লিভার থেকে যে তেলটা বের হবে, সেই তেলের ইডিবল অয়েল কোয়ালিটি কি, এটা আমরা যখন কাজ করেছি ততক্ষণ পর্যন্ত এটা জানা ছিল না। তাহলে এটা একটা স্টাডি হতে পারে, এই যে মানুষ এই মাছটা খাচ্ছে, এর তেলটা মানুষের জন্য কি টক্সিক নাকি উপকারী। তাহলে একটা হচ্ছে তার অয়েল কোয়ালিটি আপনি অ্যানালাইসিস করে আপনি বলতে পারছেন যে এটা মানুষের জন্য উপকারী নাকি এটা টক্সিক। সেকেন্ড হতে পারে এর মধ্যে কি কি প্রপার্টি আছে, এর মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে কিনা, অ্যান্টিবায়োটিক প্রপার্টি আছে কিনা, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে কিনা, এটা আপনি টেস্ট করে যাচাই করতে পারেন। আবার আমি টেস্টটা করব কিনা এই হাইপোথিসিসের জন্য যদি আমরা ওই লিপিডের আমরা মধ্যে যে কম্পোনেন্টসগুলো আছে এগুলোর যদি আমরা আইডেন্টিফাই করি, স্ট্রাকচার ডিটারমিনেশন করি, বা আমরা যদি HPLC করি, করে যদি আমরা এর কম্পোনেন্টগুলোকে দেখি,
তখন আমরা আরও ক্লিয়ারলি বলতে পারবো যে হ্যাঁ, এই কম্পোনেন্টের অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে, তাহলে এটা অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করতে পারে। এই কম্পোনেন্টের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, তাহলে এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতে পারে। এই কম্পোনেন্টের অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে, তাহলে এই লিপিড এক্সট্রেক্ট অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা এভাবে, অর্থাৎ র্যান্ডমলি কোনো স্টাডি করা যাবে না। স্টাডি শুড বি ইন অ্যান অর্গানাইজড ম্যানার। এটাকে অর্গানাইজড অ্যাওয়েতে করতে হবে। তো এই যে অর্গানাইজড অ্যাওয়েতে কাজটা করার জন্যে খুব বেশি প্রয়োজন হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড স্টাডিজ, এবং সেই ব্যাকগ্রাউন্ড স্টাডিজ থেকে দুটো তথ্য আপনাকে বের করে আনতে হবে। এক নম্বর তথ্য হচ্ছে যে এটি আপনি যেটি করতে চাচ্ছেন সেটি নিয়ে এর আগে কোনো স্টাডি হয়েছে কি না, না হয়ে থাকলে সেখান থেকে, যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে নতুন কোনো রিসার্চ কোয়েশ্চেন জেনারেট করেছে কিনা, না হয়ে থাকলে এটা একটা নিউ। আর যদি হয়ে থাকে তাহলে ওই রিসার্চের পরে সেখান থেকে কোনো নতুন কোয়েশ্চেন জেনারেট হয়েছে কিনা। দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পারি যে সেটা হচ্ছে এটার যে অ্যাপ্লিকেশনসগুলো আমরা দেখছি, ওই অ্যাপ্লিকেশনসের বাইরে অন্য কোনো অ্যাপ্লিকেশনস তার দ্বারা হতে পারে কিনা। এটার সাথে আমি জাস্ট সংক্ষেপে আমার পিএইচডির টপিককে আমি জুড়ে দিতে পারি যে আমি মাস্টার্স থিসিসে অ্যান্টিবায়োটিক প্রপার্টি নিয়ে অনেক কাজ করেছি। তো সেখান থেকে আমার ব্যাকটেরিয়ার যে নলেজগুলো হলো, যে ব্যাকটেরিয়া কী ধরনের বিহেভ করে। পিএইচডিতে এসে আমি কাজটা করলাম যে আমি ব্যাকটেরিয়া দিয়ে অথবা ফাঙ্গাস দিয়ে আমি বা আকরিক থেকে, খনি থেকে আমি আমার এক্সপেক্টেড যে মিনারেলস, আমি রেয়ার আর্থ নিয়ে কাজ করেছি, এই রেয়ার আর্থ মিনারেলসগুলোকে এক্সট্রাক্ট করা যাবে কিনা। তাহলে নর্মালি ব্যাকটেরিয়া নিয়ে এলিমেন্ট এক্সট্রাকশন এটা খুব বেশি এস্টাবলিশড বা পুরনো পদ্ধতি নয়। হ্যাঁ, আছে, কিছু স্টাডি আছে, বিভিন্ন মেটালসের ক্ষেত্রে আছে, কিন্তু রেয়ার আর্থের ক্ষেত্রে এটা খুব লিমিটেড স্টাডি। তাহলে সেইখানে আমি এই স্টাডিটা অ্যাপ্লাই করলাম, এই নলেজটা আমি অ্যাপ্লাই করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাপ্লাই করলাম যে কিছু ব্যাকটেরিয়া বা কিছু ফাঙ্গাস তারা অ্যাসিড সিক্রেশন করে, তাদের বডি থেকে অ্যাসিড সিক্রেশন হয়। কিন্তু নর্মালি মিনারেল এক্সট্রাকশনের জন্যে অ্যাসিড ব্যবহার করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো ব্যবহার করা হয়। কিন্তু ব্যাকটেরিয়া থেকে অর্গানিক অ্যাসিড রিলিজ করে, দুর্বল অ্যাসিড। তাহলে অ্যাসিড যদি মেটালকে ডিজলভ করতে পারে, তাহলে আমার ব্যাকটেরিয়া থেকে বের হওয়া যে অ্যাসিডগুলো, এগুলো আমার মেটালকে ডিজলভ করতে পারবে, মেটালের সাথে কমপ্লেক্স ফর্ম করতে পারবে, সম্ভাবনা আছে। প্রিভিয়াস স্টাডি কি বলে? হ্যাঁ, প্রিভিয়াস স্টাডি বলে এই ধরনের ব্যাকটেরিয়া থেকে যে সকল অর্গানিক অ্যাসিডগুলো এক্সট্রাক্ট হয়, এই অ্যাসিডগুলো বিভিন্ন মিনারেলসকে তারা ক্যাচ করতে পারে, হ্যাঁ, ডিসলিউট করতে পারে অথবা কমপ্লেক্স ফর্ম করতে পারে, অর্থাৎ এলিমেন্টসগুলোকে আইসোলেট করা যায়। তাহলে রেয়ার আর্থসের ক্ষেত্রে কেন করা যাবে না? করা যেতে পারে। তো সেই স্টাডিটা আমরা করেছি। হ্যাঁ, তাহলে এভাবে আমি এই যে তিনটা উদাহরণকে যদি আমরা একত্রে কম্পাইল করি, তাহলে যেটা সারমর্ম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি যেটা নিয়ে কাজ করব তার প্রপার্টি কি, তার ব্যাকগ্রাউন্ড স্টাডি, তার উপর যা যা কাজ হয়েছে তার মধ্যে কি কি কাজ হয় নাই। এখন হয় নাই, পৃথিবীতে এরকম লক্ষ কোটি কাজ থাকতে পারে, কিন্তু ওই কাজটি করার ক্যাপাসিটি তার আছে কিনা, যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সম্ভাবনা আছে। বুঝা গেল বিষয়টা? ধরা যাক আমরা বের করলাম যে আমার হাতে একটা দা, ছুরি বা ব্লেড, ধারালো কিছু আছে। তো ধারালো জিনিসের প্রপার্টি হচ্ছে সেটা কাটতে পারে, তাহলে সে ফল কাটতে পারে, আপেল কাটতে পারে, তাহলে আমরা দেখতে পারি যে সে আরও অন্যান্য জিনিসগুলো কাটতে পারে কিনা। কিন্তু তার কাটিং প্রপার্টি আছে, সে কাটতে পারে, কিন্তু তার হয়তো প্রক্ষেপণ ক্যাপাসিটি নেই, হ্যাঁ, তার হয়তো মোশন নেই, তাহলে এটা কি বা তার এক্সপ্লোশন ক্যাপাসিটি নেই, তাহলে এটা কি বিস্ফোরক হিসেবে ব্যবহার করা যাবে কিনা। তাহলে এটা এই প্রপার্টির সাথে সরাসরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে আমরা এই ধরনের অকাল্পনিক, ভিত্তিহীন, অসামঞ্জস্যপূর্ণ কোনো কনসেপ্ট নিয়ে রিসার্চ করাটা ওয়াইজ না। সেটার জন্য আমার একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে, একটা লিঙ্ক আপ থাকতে হবে, কোরিলেশন থাকতে হবে, তার মধ্যে সেই প্রপার্টি থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা রিসার্চ ডিজাইনটা আমরা করতে পারবো। এবং ওই যে শুরুতে যেটা বলেছিলাম, আমার মূল লক্ষ্য হচ্ছে
এখান থেকে আমি নতুন কোনো তথ্য কোনো ইনফরমেশন, কোনো নলেজ বা কোনো এভিডেন্স আমি এখান থেকে ফাইন্ড আউট করব। অথবা ইতিপূর্বে যারা কাজ করেছে তারা যেটুকু এফিসিয়েন্সি পেয়েছে আমি তার চেয়ে বেশি এফিসিয়েন্টলি এটা করতে পারি কিনা। দেখা গেল যে আমি রেয়ার আর্থ নিয়ে কাজ করে আমি দেখেছি যে ইতিপূর্বে লোকজন এটা নিয়ে কাজ করেছে, বিভিন্ন বিজ্ঞানী গবেষকগণ, তারা সেখানে 30-40% রিকভারি পেয়েছে। আমি চেষ্টা করেছি এটাকে কি করে 90% পর্যন্ত এনহ্যান্স করা যায়, তার জন্য এটার সাথে আর কি কি সংযোজন বিয়োজন করা যায়। অর্থাৎ এক্সিস্টিং নলেজটাকেও আপনি এনহ্যান্স করতে পারেন, আপনি এটাকে এর পারফরমেন্সটাকে আপনি এনহ্যান্স করতে পারেন। অর্থাৎ নতুন একটি তথ্য ইনফরমেশন বা নলেজ বা এভিডেন্স আপনি সেখানে অ্যাড করলেন। আশা করি মোটামুটি একটা বেসিক আইডিয়া পাওয়া গেল। পরবর্তী আলোচনায় আমরা এটাকে এর পরের ধাপে আমরা স্পেসিফিক ডিজাইনটা কিভাবে করব সেটা নিয়ে আমরা কথা বলব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।